কৌশিকদা আপনি যেটা বলছেন যে তৃণমূল সমর্থন করে না, আপনি আবার বলছেন মানুষের হয়রানির কথা। হ্যাঁ একদম, মানুষের হয়রানি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি ধরা পড়েছে, কিন্তু তার জন্য এইভাবে ভাঙচুর করা যাবে? দেখুন, আমরা একটা কথা বলতে চাইছি, খুব পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি যদি জনগণকে অত্যাচার করতে করতে এমন সীমায় নিয়ে যান, এটা কিন্তু সায়েন্টিফিক, বৈজ্ঞানিক এবং তৃণমূল বিধায়ক মানে মনিরুল ইসলাম, তার নেতৃত্বে, তার উপস্থিতিতে আপনি মনে ছবিটা দেখেছেন? না, আমি আপনাকে বলি সেখানে মনিরুল ইসলাম নিশ্চয়ই করে এই মবকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। আমরা পূর্ণাঙ্গ এই বিষয়ে জানবো, কিন্তু আমি বারবার একটাই কথা বলছি, আপনি যদি আমাকে মারেন, আমার কিন্তু নিজেকে ডিফেন্ড করার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমি আবারও বলছি, এক সেকেন্ড বলতে দিন, সেটা হচ্ছে 15 দিন ধরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিহিতটা কিভাবে হবে ভারতবর্ষে, সেটা তো বলতে হবে। তাহলে আপনি একতরফাভাবে মানুষের উপর অত্যাচার করে যাবেন, আপনি কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে। তার জন্য কোথাও কোথাও জনরোষ হতে পারে, এবং জনরোষ, আমরা আবারও বলছি, আমরা কোনো হিংসাকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দিইনি এবং আমরা দেবেও না। আমরা আইনি পথে এটাকে আটকাতে চাইছি। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আপনি জানেন, ডেরেকদা মামলা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5বার চিঠি দিয়েছেন, একটা চিঠিরও জবাব দিচ্ছেন না। 85 বছরের বৃদ্ধকে নাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5বার চিঠি দিয়েছেন। আপনারা বলছেন একদম মানুষের হয়রানির কথা, আমরাও সেই ছবি দেখেছি মানুষের হয়রানি, কিন্তু তার জন্য কোথাও গিয়ে ব্যাখ্যাটা এটা দাঁড়ালো তার জন্য এইভাবে ভাঙচুর চালানো যায়, বিডিও অফিসে ঢুকে এভাবে তাণ্ডব চালানো যায়। উল্টে তো এখানে মানুষের হয়রানি হলো, মানুষ তো সেই হয়রানির শিকার হলেন। অর্থাৎ যারা দূর দূরান্ত থেকে আজকে শুনানিতে উপস্থিত ছিলেন, তাদের শুনানিটা দিতে প্রবলেম হয়ে গেল, তারা তো সেই সমস্যার মধ্যেই রইলেন যে সমস্যার কথা কৌশিকদা বলছিলেন। আমি সুব্রতদার কাছে যাব। সুব্রতদা, এই ঘটনা তো নতুন নয়, আগে ডোমকলে আমরা দেখেছি, মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদেই আমরা দেখেছি। তবে তারও আগে আমরা যদি একটু শুরুর দিকে চলে যাই, তখন বিএলওকে কিভাবে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, একেবারে সেই মানে বক্তব্যগুলো পরপর মনে রয়েছে আমাদের। আমি প্রথম বলছি যে মনিরুল যেটা করেছেন সেটা তো মনিরুলের করবারই কথা, কারণ ও তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলেন। মুখ্যমন্ত্রী বিধানসভা যেভাবে ভাঙচুর করেছিলেন তারই রেপ্লিকা আমরা দেখতে পেলাম সবাই টেলিভিশনে। দেখুন, এই মব লিঞ্চিং, একে যে যুক্তিতেই উৎসাহিত করুক না কেন, এটা কখন কোন দিকে ঘুরবে কেউ জানে না। ফলে এই মব লিঞ্চিংকে কোনো কিছু দিয়ে ডিফেন্ড করাটা যে কত ভুল, সেটা নিশ্চয়ই আগামী দিনে প্রমাণ হবে। এবার আমি আসি এই এসআইআর নিয়ে কথায়। দেখুন, এসআইআর নিয়ে কথা দুটো। এক নম্বর হচ্ছে ফর্ম 7 বিধানসভা ভিত্তিক কত, সেটা সংখ্যা আপলোড করতে হবে। 2, আমরা যেটা দেখেছিলাম ফার্স্ট ফেজ এসআইআর শেষ হওয়ার পর যে 58 লক্ষ সামথিংয়ের নাম বাদ গেছে, আর কত 1 কোটি কিছু লক্ষ তাদের মেলেনি, তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। তাহলে এখন যেটা জানা দরকার যে মোট হিয়ারিংয়ের নোটিশ কত দেওয়া হলো, সংখ্যা কত। তাহলে কি ওই যে নামগুলো 1 কোটি সামথিং যাদের নোটিশ হওয়ার কথা ছিল, তার বাইরে আরও নতুন নাম যোগ হলো? তাহলে সেই নতুন নামগুলো এলো কোথা থেকে? এখন এগুলো না, আমি শেষ করি। এখন যেটা দাঁড়াচ্ছে যে এসআইআর এর মধ্যে দিয়ে ইলেকশন কমিশন, ইসিআই, এক্সক্লুশন কমিশন অফ ইন্ডিয়ায় পরিণত হয়েছে, যেভাবেই হোক টার্গেটেড বিধানসভাগুলোতে এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে। সংখ্যালঘু মানুষ, বয়স্ক মহিলা, তাদের ওপরে এই ধরনের হ্যারাসমেন্ট যা ইসিআই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।